রাশিয়ার চারপাশে যেন ক্রমে শক্ত হচ্ছে মার্কিন ঘেরাটোপ। ট্রাম্প প্রশাসন একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে পুতিনকে কোণঠাসা করছে। এরই মধ্যে ন্যাটো বাহিনীও জানিয়ে দিয়েছে প্রয়োজনে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানো হবে। এ নিয়ে উত্তেজনা এখন চরমে। রাশিয়াকে ঘিরে যুক্তরাষ্ট্রের হুমকি বাড়ছে। ট্রাম্প ও তার মিত্রদের সেই তোপে এবার জবাব দিলেন পুতিন। প্রকাশ্যে আনলেন ভয়ঙ্কর পারমাণবিক টর্পেডো পোসেইডন, যা কয়েক সেকেন্ডেই মানচিত্র থেকে মুছে দিতে পারে যে কোনো দেশকে। ইউরোপে উত্তেজনার শিখা বেড়েই চলছে। যেভাবে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে তা যে কোনো মুহূর্তে বড় সংঘাতে রূপ নিতে পারে। রুশ প্রেসিডেন্ট জানান, রাশিয়ার সুপার টর্পেডো পোসেইডন এর পরীক্ষা সফল হয়েছে। তার মতে এর ধ্বংস ক্ষমতা পৃথিবীর কোনো অস্ত্রের সঙ্গে তুলনীয় নয় এবং এটি ভয়াবহ ধ্বংসযজ্ঞের ক্ষমতা রাখে। পুতিনের ভাষ্য অনুযায়ী স্বয়ংক্রিয় এই অস্ত্রটি সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য এবং পারমাণবিক ইউনিটকে সম্পূর্ণ সক্রিয় করার ক্ষমতা রাখে, যা নির্দিষ্ট সময় পর্যন্ত কার্যকর থাকে। পুতিনের দাবি, পোসেইডন রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। এই অত্যাধুনিক অস্ত্রটি এমনভাবে ডিজাইন করা হয়েছে রাশিয়ার সারামাত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের চেয়েও শক্তিশালী। এর দৈর্ঘ্য 20 মিটার এবং ওজন 100 টন। এই ক্ষেপণাস্ত্র ঘণ্টায় 185 কিলোমিটার গতিতে চলতে সক্ষম। অত্যন্ত গভীরতায় ও উচ্চ গতির এই অস্ত্রকেই বলা হচ্ছে অপ্রতিহতযোগ্য। এই অস্ত্রের ওয়ারহেড 2 মেগাটন পর্যন্ত শক্তি বহন করবে, যা হিরোশিমার বোমার প্রায় 100 গুণ বেশি শক্তিশালী বলে দাবি করা হচ্ছে। বিশ্লেষকদের মতে টর্পেডো এমন ধরনের শক্তিশালী অস্ত্র যার আঘাতে সৃষ্টি হতে পারে ব্যাপক সামুদ্রিক তেজস্ক্রিয় জলোচ্ছ্বাস, যার প্রভাবে ধ্বংস হয়ে যেতে পারে উপকূলীয় অঞ্চলগুলো, যেখানে থাকবে না মানুষ ও প্রাণীর কোনো ধরনের অস্তিত্ব। এই অস্ত্রের ভয়াবহতা আঁচ করতে পেরে 2020 সালে তৎকালীন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই অস্ত্র এতটাই ভয়াবহ যার তেজস্ক্রিয় সুনামি মার্কিন উপকূলের রাজ্যগুলোকে সম্পূর্ণভাবে ডুবিয়ে দেবে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে পুতিন ন্যাটোকে স্পষ্ট বার্তা দিতে পারমাণবিক সক্ষমতা যাচাই করছেন। তিনি দেখাতে চাইছেন কোনো চাপের কাছে রাশিয়া মাথা নত করবে না। তার হাতে রয়েছে ভয়াবহ অস্ত্র যা শত্রুকে ধ্বংস করার ক্ষমতা রাখে। এতে তিনি তার সামরিক শ্রেষ্ঠত্ব ও অপ্রতিরোধ্য মনোভাব পুনর্ব্যক্ত করেছেন। বিগত কয়েকদিনে রাশিয়ার ওপর জারি হয়েছে ট্রাম্পের একের পর এক নিষেধাজ্ঞা। অর্থনৈতিক চাপ বাড়ার সঙ্গে সঙ্গে রুশ প্রেসিডেন্ট সতর্ক করেছেন, এর চরম মূল্য দিতে হবে মার্কিন প্রেসিডেন্টকে। রাশিয়াকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিয়েছে ন্যাটো। উত্তেজনার মধ্যে রাশিয়া অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। রাশিয়া ও ন্যাটোর কড়া পাল্টাপাল্টি বার্তায় ইউরোপ জুড়ে ভীতি ও অনিশ্চয়তা ছড়াচ্ছে। দিন দিন উত্তেজনা বেড়েই চলেছে, যে কোনো সময় তা সামরিক সংঘর্ষে রূপ নিতে পারে। বিশ্লেষকদের ভাষ্য, এমন সংঘাত গড়ে উঠলে তা তৃতীয় বিশ্বযুদ্ধ বা পারমাণবিক যুদ্ধ পর্যন্ত গড়াতে পারে। সমুদ্রের তলায় যুদ্ধের ছায়া এবার আরও স্পষ্ট। নোভরোসিস্ক সাবমেরিনের অপ্রত্যাশিত উদয় বিশ্বকে দেখিয়েছে রুশ নৌবাহিনীর জটিল পরিস্থিতি। ন্যাটো মেরিটাইম কমান্ড সাবমেরিনটি ফ্রান্সের কাছে সারফেস অবস্থায় দেখার ছবি প্রকাশ করলে উত্তেজনা বেড়ে যায়। ন্যাটো মহাসচিব মার্কো রুটেও বলছেন, রুশ সাবমেরিন ফ্লিট দুর্বল এবং আংশিক অক্ষম। মার্কো রুটে বলছেন, রাশিয়ার একটি নিঃসঙ্গ ও আহত সাবমেরিন এখন ঘরে ফেরার পথে। তিনি যোগ করেন, এটি 1994 সালে টম ক্লাসির দ্য হান্ট ফর রেড অক্টোবর এর সঙ্গে তুলনীয় নয়। ন্যাটো সাবমেরিনের উপস্থিতি রাশিয়ার সমুদ্র শক্তির সীমাবদ্ধতাই স্পষ্ট করেছে। ন্যাটো সতর্ক করে বলেছে, রাশিয়ার হুমকি হালকাভাবে নেওয়া যাবে না। রুশ সামরিক সক্ষমতা অতিরঞ্জিত করাও ঠিক নয়। ইউরোপের জলসীমায় ন্যাটো জাহাজ ও বিমান নোভরোসিস্কের ট্রানজিট নজরদারি করেছে। যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসের নৌবাহিনী সাবমেরিনটিকে ছায়ার মতো অনুসরণ করেছে। এর সাথে ফ্রান্সের একটি ফ্রিগেটও সতর্কভাবে নজর রাখছে।
রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিট এর অভিযোগ অস্বীকার করেছে। রুশ তথ্যমতে সাবমেরিনের কোনো প্রযুক্তিগত ত্রুটি ছিল। তারা বলেছে নভোরিসিক্স একটি নিয়মিত ব্যবহারের মধ্যে স্থানান্তর চলছিল। তবে পশ্চিমা কর্মকর্তারা সাবমেরিনে ক্যালিবার ক্ষেপণাস্ত্র থাকার সম্ভাবনা উল্লেখ করেন, যা ইউক্রেনের যুদ্ধে ব্যবহার হতে পারে। ব্রিটিশ সামরিক মন্ত্রী আল কার্নস বলেন, রাশিয়ার জাহাজগুলো ইংলিশ চ্যানেলের মধ্যে দিয়ে ক্রমবর্ধমানভাবে চলাচল করছে। আমাদের রয়্যাল নেভি 24 ঘন্টা তাদের গতিবিধি নজরে রাখছে, যাতে ব্রিটিশ জলসীমা এবং সমুদ্রের আন্ডার সি কেবলগুলো সুরক্ষিত থাকে। ন্যাটোর এই পর্যবেক্ষণ বিশ্বকে দেখাচ্ছে সমুদ্র যুদ্ধের প্রেক্ষাপটে রুশ ফ্লিটের সীমাবদ্ধতা স্পষ্ট। ইউরোপীয় সমুদ্রপথ এবং নেটোর অবকাঠামোর নিরাপত্তা রক্ষা করতে ন্যাটো একেবারেই সতর্ক। বিশ্লেষকরা বলছেন, নভোরিসিক্সের সারফেস হওয়া কেবল রাশিয়ার অপ্রস্তুত অবস্থান প্রতীক নয়, বরং ন্যাটোর নজরদারি এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার কৌশলও প্রকাশ করছে। ইউরোপের জলসীমার প্রতিটি সাবমেরিনের গতিবিধি এখন সশস্ত্র দ্বন্দ্বের সূচক হয়ে দাঁড়িয়েছে। এত কিছুর পরেও পুতিনের বিরুদ্ধে ট্রাম্পের কোনো ধরনের পদক্ষেপ না নেয়ার কারণ লুকিয়ে আছে দুই দেশের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যায়। এই ব্যবধানই ট্রাম্পকে মুখ বন্ধ রাখার ইঙ্গিত দিচ্ছে। চাইলেও তিনি পুতিনের সাথে জোর গলায় কথা বলতে পারছেন না। অন্যান্য দেশ যেমন আমেরিকাকে মোড়ল মেনে বসে আছে, সেখানে রাশিয়ার কাছে আমেরিকা কোনো পাত্তা পাচ্ছে না। বিশ্ব রাজনীতির ক্ষমতার ভারসাম্য দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের হাতে থাকলেও ইউক্রেন যুদ্ধ চলাকালীন সেই কাঠামোকে চ্যালেঞ্জ জানাতে উঠে পড়ে লেগেছে রাশিয়া। ভ্লাদিমির পুতিনের সরকার এখন এমন এক বিকল্প শক্তিকেন্দ্র গড়ে তোলার চেষ্টা করছে, যা পশ্চিমা একক নেতৃত্বের বিপরীতে একাধিক কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থাকে এগিয়ে নেবে। আফ্রিকা থেকে লাতিন আমেরিকা, যেখানে পশ্চিমা প্রভাব তুলনামূলক দুর্বল, সেখানেই রাশিয়া গড়ে তুলছে নতুন মিত্রতার বলয়, যা তাকে ধীরে ধীরে শক্তিশালী করে তুলছে। এই প্রেক্ষাপটে রাশিয়ার সবচেয়ে বড় হাতিয়ার সামরিক শক্তি। যুক্তরাষ্ট্র ও রাশিয়া মিলেই বিশ্বের প্রায় 90% পারমাণবিক অস্ত্র ধারণ করে। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের তথ্য অনুযায়ী রাশিয়ার হাতে প্রায় 6257টি ওয়ারহেড আছে, যেখানে যুক্তরাষ্ট্রের রয়েছে প্রায় 5550টি। বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার আঞ্চলিক পারমাণবিক অস্ত্রের সংখ্যা যুক্তরাষ্ট্রের চেয়ে বহুগুণ বেশি, যা নির্দিষ্ট অঞ্চলে দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পারে। তবে অস্ত্রের সংখ্যা নয়, বরং এর কৌশলগত ব্যবহার ও আধুনিকীকরণই রাশিয়াকে এগিয়ে রেখেছে। রাশিয়া এই মুহূর্তে সাবমেরিন ভিত্তিক পারমাণবিক ব্যবস্থা, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং উন্নত রাডার প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াচ্ছে, যা কৌশলগত অবস্থান আরও শক্ত করবে। সামরিক সক্ষমতার পাশাপাশি রাশিয়া জোর দিচ্ছে মিত্রতা ও কূটনৈতিক জোট বিস্তারে। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট যেমন ন্যাটোকে প্রভাবহীন করতে রাশিয়া এখন আফ্রিকা, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যে সক্রিয় কূটনৈতিক ভূমিকা নিচ্ছে। ইউরোপীয় দেশগুলোর ভেতর পারস্পরিক স্বার্থবিরোধ উস্কে দেয়া, পশ্চিমা গণমাধ্যমের প্রভাব মোকাবিলায় তথ্যযুদ্ধ ও প্রোপাগান্ডা ব্যবহার, এসবই রাশিয়ার অদৃশ্য শক্তির অংশ হিসেবে কাজ করছে। তবে দীর্ঘমেয়াদে টিকে থাকতে হলে রাশিয়াকে অর্থনীতি ও প্রযুক্তির ক্ষেত্রে স্বনির্ভর হতে হবে। এআই, সাইবার যুদ্ধ, মহাকাশ গবেষণা এবং শক্তি রপ্তানি খাতেই রাশিয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। শক্তি রপ্তানিতে নির্ভরশীল দেশগুলোর সঙ্গে কৌশলগত সম্পর্ক গড়ে তোলা রাশিয়ার রাজনৈতিক প্রভাব আরও বাড়াতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। কিন্তু সব কৌশল ব্যর্থ হবে যদি রাশিয়া নিজ দেশের অভ্যন্তরীণ দুর্বলতা কাটিয়ে উঠতে না পারে। রাজনৈতিক স্বচ্ছতা, অর্থনৈতিক উদ্ভাবন এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি রাশিয়ার বৈশ্বিক অবস্থানকে টেকসই করতে পারে। যুক্তরাষ্ট্রের মতো সামরিক অর্থনৈতিক সুপার পাওয়ারকে টেক্কা দিতে হলে রাশিয়াকে শুধু শক্তি নয়, কার্যকর শাসন ব্যবস্থাও গড়ে তুলতে হবে।
বিশ্লেষকরা বলছেন রাশিয়ার হাতে শক্তি আছে ঐতিহাসিক প্রভাব, কিন্তু বিশ্ব নেতৃত্বের দৌড়ে জয়ী হতে হলে প্রয়োজন একটি বিশ্বাসযোগ্য বিকল্প দৃষ্টিভঙ্গি, যা কেবল অস্ত্র নয়, কূটনীতি ও প্রযুক্তি নির্ভর সক্ষমতার উপর দাঁড়াবে। তুর্কি সেনাদের যমদূত মনে করছে ইসরায়েলি সেনারা। আতঙ্কে রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে ইসরায়েল জুড়ে। অবস্থা বেগতিক দেখে নেতানিয়াহু সরকার তাকিয়ে আছে ট্রাম্পের সহায়তার দিকে। যে কোনো মূল্যে তারা তুর্কি বাহিনীকে থামাতে চায়। গাজা যুদ্ধ শেষ হতেই আবারও নতুন করে শঙ্কা আর আতঙ্ক দেখা দিয়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। এবার ইসরায়েলের পথের কাটা আরেক মুসলিম দেশ। পুরো ইসরায়েল জুড়ে ছড়িয়ে পড়েছে চরম উত্তেজনা। যাদের ভয়ে কাঁপে পুরো মধ্যপ্রাচ্য, এবার তারাই কাঁপছে তুর্কি সেনাদের ভয়ে। গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন নিয়েই ইসরায়েলের এত উদ্বেগ আর উৎকণ্ঠা। ডোনাল্ড ট্রাম্পের 20 দফা শান্তি চুক্তি অনুযায়ী গাজায় নিরাপত্তা দেবে মুসলিম দেশগুলোর সমন্বয়ে গঠিত শান্তিরক্ষী বাহিনী। এতে তুরস্কের নাম শুনে রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয় ইসরায়েল মহলে। তাদের পরিষ্কার বার্তা, এই শান্তিরক্ষী বাহিনীতে কিছুতেই থাকবে না তুর্কি সেনা। তবে আঙ্কারা মনে করে গাজা যুদ্ধবিরতিতে তাদেরও অবদান রয়েছে, তাই তারা সেখানে শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করতে চায়। এ বিষয়ে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের সেনাবাহিনী গাজার নিরাপত্তা নিশ্চিত করতে এই শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ করতে পুরোপুরি প্রস্তুত। ইসরায়েল কোনোভাবেই চায় না গাজার মাটিতে তুর্কি সেনাদের পা পড়ুক। তারা মনে করে এখানে তুর্কি সেনাদের উপস্থিতি ঘটলে হুমকির মুখে পড়বে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা। তাদের চাওয়া মিশর, জর্ডান আর ইন্দোনেশিয়ার সেনাদের সমন্বয়ে এই শান্তিরক্ষী বাহিনী গঠিত হতে পারে। ইসরায়েলের মতে গাজায় তুর্কি সেনাদের আগমন ঘটলে তারা নিরপেক্ষ আচরণ করবে না। শুরু থেকেই তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান হামাসের প্রতি রাজনৈতিক ও আদর্শগতভাবে সমর্থন দিয়ে যাচ্ছে, যেখানে তিনি ইসরায়েলের গণহত্যার বড় প্রতিবাদকারী ছিলেন। এমনকি তুর্কি প্রেসিডেন্ট নেতানিয়াহুকে তুলনা করেন অ্যাডলফ হিটলারের সাথে। তবে নেতানিয়াহু সবচাইতে বড় উদ্বেগের জায়গা হামাস ও ব্রাদারহুডকে নিয়ে। নেতানিয়াহুর দাবি, গাজায় তুর্কি সেনাদের আগমন ঘটলে আবারও মাথা চাড়া দিয়ে উঠবে হামাস ও মুসলিম ব্রাদারহুড, যেখানে তুর্কি প্রেসিডেন্টের সাথে রয়েছে আদর্শিক ও নীতিগত বিশ্বাস। ইসরায়েলের মূল পরিকল্পনা হামাসকে পুরোপুরি নিরস্ত্রীকরণ ও নির্মূল করা। ইসরায়েল প্রধানমন্ত্রী বারবার জোর দিয়ে বলেছে, তারা নিজেরাই নির্ধারণ করবে কোন দেশের সেনাদের তারা গাজায় প্রবেশ করতে দেবে। তাদের চাওয়া, গাজার নিয়ন্ত্রণ ফিলিস্তিনি অথরিটির হাতে থাকুক। ইসরায়েলের সুরে একই সুর মিলিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, শান্তিরক্ষী বাহিনীতে এমন দেশগুলো থাকবে যাদের বিষয়ে ইসরায়েল স্বস্তি বোধ করে। চলমান বৈশ্বিক উত্তেজনার মধ্যেই নতুন বিস্ফোরক ঘোষণা দিলেন ট্রাম্প। জানালেন, যুক্তরাষ্ট্র খুব দ্রুতই পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে। চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের মাঝেই এমন মন্তব্যে কাঁপছে আন্তর্জাতিক মহল। প্রশ্ন উঠছে, তবে কি এবার চীনেই ট্রাম্পের লক্ষ্য? ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং এর বৈঠক ঘিরে যখন বিশ্বজুড়ে জেগেছিল স্বস্তির আশা, ঠিক তখনই ট্রাম্প ফের উস্কে দিলেন পারমাণবিক আতঙ্ক। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তিনি জানান, মার্কিন প্রতিরক্ষা দপ্তরকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার পুনরায় নির্দেশ দিয়েছেন তিনি। 1992 সালের পর যুক্তরাষ্ট্রে এ ধরনের কার্যক্রম বন্ধ ছিল, ফলে আবারও কালো মেঘ ঘনিয়ে এসেছে বৈশ্বিক আকাশে। ট্রাম্প জানালেন, স্থগিত থাকা কর্মসূচি আবারও চালু হবে। তার মতে রাশিয়া ও চীনের পারমাণবিক পরীক্ষার জবাবেই এই সিদ্ধান্ত। তবে বিশ্লেষকদের মতে বৈঠকের মুহূর্তে এমন ঘোষণা ছিল পরিকল্পিত। যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা এখনও অটুট। চীনকে এমনটাই বোঝাতে চাইছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের হঠাৎ পারমাণবিক নীতি পরিবর্তনে কূটনৈতিক মহলে চলছে জোর আলোচনা। কেউ বলছেন এটি চীনের প্রতি সরাসরি হুঁশিয়ারি। ট্রাম্প নিজেই বলেছেন, চীন খুব শিগগিরই পারমাণবিক শক্তিতে যুক্তরাষ্ট্রের সমকক্ষ হবে। ফলে ওয়াশিংটনের এই ঘোষণা চীনের বিরুদ্ধে আগাম যুদ্ধের প্রস্তুতি বলেই মনে করছেন অনেকে।
ট্রাম্পের মতে পারমাণবিক অস্ত্রের দৌড়ে যুক্তরাষ্ট্র এখনও অপ্রতিরোধ্য। এরপর অবস্থান রাশিয়া ও চীনের। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের নতুন পরীক্ষা আসলে মস্কো ও বেইজিং দুজনকেই সতর্ক করার উদ্দেশ্য। পুতিনের সাম্প্রতিক মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প প্রশাসন ন্যাটোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। উত্তেজনাপূর্ণ সময়েই রাশিয়াও দেখালো ভয়ঙ্কর শক্তির প্রদর্শন। পারমাণবিক শক্তিচালিত বুরেভেস্টনিক ক্রুজ মিসাইল আর সুপার টর্পেডো পেসোইডনের সফল পরীক্ষা চালিয়েছে পুতিন। এই দুই অস্ত্র পরীক্ষায় চরম অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট একে সরাসরি বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি বলে আখ্যা দিয়েছেন। ট্রাম্প জানালেন, পারমাণবিক অস্ত্রের বিধ্বংসী ক্ষমতা অস্বীকার করা নয়, তবু বিকল্প না থাকায় তাকে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। 1992 সালে বুশ সিনিয়র শীতল যুদ্ধের অবসান ঘটাতে যে নীতি চালু করেছিলেন, ট্রাম্পের ঘোষণা তাতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। রাশিয়া ও চীনের পারমাণবিক তৎপরতায় যেন ফের জেগে উঠেছে শীতল যুদ্ধের আবহ। রাশিয়া পরীক্ষা চালাচ্ছে একের পর এক নতুন অস্ত্রের, চীনও দ্রুত বাড়াচ্ছে পারমাণবিক ভান্ডার। পাল্টা পদক্ষেপ হিসেবে 33 বছর পর যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে নতুন পারমাণবিক পরীক্ষার। এতে বিশ্বজুড়ে তৈরি হয়েছে এক অজানা আতঙ্ক, যে কোনো মুহূর্তে ছড়িয়ে পড়তে পারে পারমাণবিক আগুন। সমস্ত ভারত জুড়ে বিরাজ করছে উদ্বেগ আর আতঙ্ক। যে কোনো সময় তাদের দেশে আশ্রে পড়বে পরাশক্তি চীনের থাবা। এবার ভারতে হামলা চালাতে পুরোপুরি প্রস্তুত চীন। এতে নতুন করে পুরো দক্ষিণ এশিয়াতে দেখা দিয়েছে চরম উত্তেজনা। ভারত চীন সীমান্তের ম্যাকমোহন লাইনে জরুরি ভিত্তিতে অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন। এখান থেকেই যে কোনো মুহূর্তে ভারতীয় ভূখণ্ডে আঘাত হানবে চীন। তিব্বতের লুনজে বিমান ঘাঁটিতে 36টি বিমান বাংকার তৈরি করেছে দেশটি। এতে করে ভারতীয়দের বুকে ধরেছে ভয়ের কম্পন, ঘুম হারাম হয়েছে মোদী সরকারের। ভারতের অরুণাচল সীমান্ত ঘেঁষে সামরিক অবকাঠামো বাড়াচ্ছে চীন। নতুনভাবে বাংকার নির্মাণের পাশাপাশি ঘাঁটিতে তৈরি করেছে প্রশাসনিক ভবন ও বিমান চলাচলের জন্য অ্যাপ্রন। এই ঘাঁটি ভারতের শহর তাংআও থেকে মাত্র 107 কিলোমিটার দূরে। এই স্থান থেকে চীন খুব সহজেই ভারতের অরুণাচল প্রদেশে ও আসামের বিমান ঘাঁটিতে ড্রোন বা বিমান হামলা চালাতে পারবে। এতে ওই অঞ্চলে PLAF এর উপস্থিতি ও তৎপরতা আরও জোরদার হয়েছে। পরিস্থিতি এখন ভারতের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। ভারতের সাবেক এয়ার চিফ মার্শাল BS ধানোয়া বলেন, লুনজে বিমান ঘাঁটিতে 36টি বিমান বাংকার তৈরি করা হচ্ছে। এটি কোনো সাধারণ বিষয় নয়। তার মতে, চীনা বাহিনী যুদ্ধ প্রস্তুতিতে নেমেছে, ভূগর্ভে টানেল তৈরি করে সেখানে গোলাবারুদ ও জ্বালানি মজুত করছে। বিষয়টি ভারতের জন্য নিঃসন্দেহে আতঙ্কজনক। এ সময় তিনি 2017 সালের ডোকলাম সংঘাতের কথা স্মরণ করেন। জানান, সে সময় চীনা বিমান বাহিনী বিমান প্রস্তুত রাখলেও বাংকার না থাকায় আকাশপথে হামলা চালাতে পারেনি। তবে এবার সেই ঘাটতি পূরণ হয়েছে, যা সরাসরি যুদ্ধের প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। অরুণাচল ঘিরে চীনের এই সামরিক কার্যক্রমকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা, যেখানে ভারত চাইলেই চীনা সামরিক সরঞ্জাম, বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা করে ধ্বংস করতে পারবে না। এতে করে ভারতীয় সেনাবাহিনীকে এড়িয়ে অতি সহজেই অরুণাচলের নিয়ন্ত্রণ নিতে পারবে চীনা বাহিনী। চীন কখনোই ম্যাকমোহন লাইন স্বীকৃতি দেয়নি। ঐতিহাসিকভাবেই তারা মনে করে অরুণাচল তাদের নিজেদের ভূখণ্ড। চীনা মানচিত্রে এর নাম দক্ষিণ তিব্বত বা জাংনান। এই প্রদেশ ঘিরে 1962 সালে চীন প্রথমবারের মতো ভারতের সাথে যুদ্ধ জড়ায়। এছাড়াও মোট 5 বার এই অঞ্চল ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। এমনকি অরুণাচল প্রদেশের বিভিন্ন শহর ও নদীর নাম রাখা হয়েছে চীনা ভাষায়। এই অঞ্চলে ভারতের নিয়ন্ত্রণকে অবৈধ দাদাগিরি হিসেবে দাবি করছে চীন। একই অঞ্চলে দুই পরাশক্তির লড়াই নিকটে ভয়াবহ যুদ্ধের দিকে মোড় নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দুই পরাশক্তির এই লড়াই প্রভাব ফেলতে পারে এশিয়ার অন্যান্য দেশেও, বিশেষ করে বাংলাদেশ, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কায় ব্যাপক আকারে নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা দেখছে অনেক দেশ। চীন ভারত যুদ্ধের সূচনা হলে বিশ্বজুড়ে দেখা দিবে বিভাজনের। চীনের মিত্রদেশ রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া এবং পাকিস্তানের শক্ত অবস্থানে কোণঠাসা হয়ে পড়বে ভারত। আবার ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েনের কারণে মার্কিন প্রশাসনও নীরব ভূমিকা পালন করবে বলে মতামত রয়েছে বিভিন্ন মহলে।
যুক্তরাষ্ট্র এই সংঘাতে কতটা জড়াবে বা আদৌ জড়াবে কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ভারতের সঙ্গে মার্কিন প্রিয়পাত্র ইসরায়েলের দহরম মহরম চললেও চীনের বন্ধুদের বিপক্ষে কতটা অবস্থান নিতে চাইবে এ নিয়েও রয়েছে চরম শঙ্কা। তবে যুদ্ধের ময়দানে যে কোনো সময় খেলা পাল্টে যেতে পারে দাবার গুটির মতো। অরুণাচল ঘিরে চীনের যে মহাপরিকল্পনা, তাতে যে কোনো সময় ভারতে আক্রমণ চালিয়ে বসতে পারে বেইজিং। দক্ষিণ তিব্বতের এই অংশকে কোনোভাবেই হাতছাড়া করতে চায় না দেশটি। একদিকে উত্তর কোরিয়ার মিসাইল নিক্ষেপ, অন্যদিকে ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফর, এ যেন দুই বিপরীত সংকেতের প্রতিযোগিতা। গিয়াংজুর প্রাচীন রাজপ্রাসাদে এখন হাজারো সেনা ও পুলিশের নিরাপত্তা বলয়। মার্কিন প্রেসিডেন্টের এই আগমন দুই কোরিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা তৈরি করেছে। এই সফরকে যুক্তরাষ্ট্রের এশিয়া নীতির শেষ অধ্যায় বলা হলেও এর কূটনৈতিক ও সামরিক গুরুত্ব কম নয়। একদিকে প্রেসিডেন্ট ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দীর্ঘদিনের বাণিজ্য যুদ্ধের সমাধান করছেন, অন্যদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এর সঙ্গে অমীমাংসিত বাণিজ্য চুক্তি ও উত্তর কোরিয়া ইস্যু নিয়ে আলোচনা করছেন। এর মধ্যেই পিয়ংইয়ং এর নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা পুরো আলোচনাকে নতুন করে জটিল করে তুলছে। বৈঠক শুরুর আগে ট্রাম্পের মনোযোগ এখন পুরোপুরি অর্থনীতি ও ভূরাজনীতিতে। অগ্রাধিকারের তালিকায় আছে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি, চীনের সঙ্গে সম্পর্ক আর দক্ষিণ কোরিয়ার $350 বিলিয়ন বিনিয়োগ পরিকল্পনা। ব্লুমবার্গের প্রতিবেদনে জানা গেছে, চীন যদি ফেন্টানিল উৎপাদনে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে তবে ট্রাম্প কিছু মার্কিন শুল্ক কমানোর বিষয়ে ভাবছেন। তবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনায় এখনো তেমন অগ্রগতি দেখা যায়নি, আশাবাদীও নয় কোনো পক্ষ। আগস্টে ঘোষিত এক চুক্তিতে বলা হয়েছিল যুক্তরাষ্ট্রে বিপুল বিনিয়োগের মাধ্যমে দক্ষিণ কোরিয়া ট্রাম্প প্রশাসনের শুল্ক চাপ থেকে রেহাই পাবে, কিন্তু সেই বিনিয়োগ কাঠামো এখনো অচল। এরই মধ্যে ওয়াশিংটন নতুন শর্ত হিসাবে প্রতিরক্ষা খাতে আরও অর্থ প্রদানের দাবি তুলেছে। অন্যদিকে সেউল চাইছে মার্কিন অভিবাসন নীতিতে পরিবর্তন, যাতে নতুন কারখানায় দক্ষ শ্রমিক নিয়োগ সহজ হয়। এশিয়া সফরের অংশ হিসেবে মালয়েশিয়া, থাইল্যান্ড ও জাপান সফর শেষ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মালয়েশিয়ার আসিয়ান সম্মেলনের ফাঁকে তিনি একাধিক নতুন বাণিজ্য চুক্তি ঘোষণা করেন। আর টোকিওতে জাপানের নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সামরিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগকে স্বাগত জানান ট্রাম্প। দুই দেশ যৌথভাবে $550 বিলিয়ন বিনিয়োগ চুক্তিতেও স্বাক্ষর করেছে। ওদিকে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আসন্ন বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ এবং কোরীয় উপদ্বীপে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। তবে এখনও ট্রাম্পের বৈঠকের আহ্বানে কোনো প্রতিক্রিয়া জানায়নি পিয়ংইয়ং। এর আগে কিম জং উন স্পষ্ট করে বলেছিলেন, যুক্তরাষ্ট্র পরমাণু নিরস্ত্রীকরণের চাপ বন্ধ না করলে আলোচনায় বসার কোনো প্রশ্নই ওঠে না। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের সফরের মূল লক্ষ্য শুধু বাণিজ্য নয়, বরং নিরাপত্তার রাজনীতিতে যুক্তরাষ্ট্রের অবস্থান শক্ত করা, চীনকে নিয়ন্ত্রণে রাখা এবং উত্তর কোরিয়ার প্রভাব ঠেকাতে ওয়াশিংটন এখন দক্ষিণ কোরিয়ার পাশে দৃঢ়ভাবে দাঁড়াতে চাইছে। তবে এই শান্তি কতদিন স্থায়ী হবে তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। এবার ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের গভীরে প্রবেশ করল কিমের সেনারা। পুতিনের পক্ষে সরাসরি ইউক্রেনের ভেতরে ঢুকেই যুদ্ধ করছে পিয়ংইয়ং এর সেনারা। এই খবর নিশ্চিত করেছে খোদ ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ইউক্রেনের জেনারেল স্টাফ। এর মধ্য দিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভয়াবহ মোড় নিল। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ এখন কেবল রাশিয়া ইউক্রেনের নয়, বরং বৈশ্বিক সংঘাতের সূচনা পর্ব। বিশ্লেষকদের আশঙ্কা, এবার ইউক্রেন রাশিয়া যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়বে বিশ্বের প্রভাবশালী দেশগুলো। এর আগে উত্তর কোরীয় সেনারা কেবল রাশিয়ার সীমান্ত অঞ্চলে যুদ্ধ পরিচালনা করছিল বলে খবর পাওয়া যায়। রুশ বাহিনীকে ড্রোন অপারেশন ও আর্টিলারি সহায়তা দিচ্ছিল তারা, এমনটাই জানা যায় সূত্র থেকে। কিন্তু এবার সেই বাহিনী সুমি অঞ্চলে রুশ মাল্টিপল রকেট সিস্টেম ব্যবহার করে ইউক্রেনীয় সেনাঘাঁটিগুলোতে আঘাত হানছে।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ গোয়েন্দা প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে প্রকাশিত তথ্য দেখে হতবাক ট্রাম্প সহ ইউক্রেনের মিত্ররা। ওই প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরীয় ড্রোন অপারেটররা এখন রুশ সেনাদের চোখ ও কান হিসেবে কাজ করছে। ইউক্রেনীয় সেনাদের অবস্থান শনাক্ত করে তারা রুশ রকেট ও আর্টিলারিকে লক্ষ্যবস্তু নির্ধারণে সহায়তা করছে। অর্থাৎ কিমের সেনারা এখন আর শুধু পর্যবেক্ষকের ভূমিকায় নয়, বরং সরাসরি হামলায় অংশ নিচ্ছে। রাশিয়ার বিশেষ সামরিক অভিযানে সহায়তা দিতে পিয়ংইয়ং প্রথম দফায় প্রায় 11,000 সেনা পাঠিয়েছিল, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই ভয়াবহ ক্ষতির মুখে পড়ে ওই বাহিনী। ইউক্রেনীয় সুইসাইড ড্রোন ও আর্টিলারির হামলায় নিহত হয় 6,000-এরও বেশি উত্তর কোরীয় সৈন্য। পরবর্তীতে নতুন বাহিনী পাঠিয়ে রাশিয়া পুনরায় তাদের যুদ্ধক্ষেত্রে ফিরিয়ে আনে। বিশ্লেষকদের মতে, উত্তর কোরীয় সেনাদের এই অংশগ্রহণ শুধু রুশ সেনাদের সহায়তা করতে নয়, এটি কিম জং উনের সেনাদের জন্য বাস্তব যুদ্ধক্ষেত্রে আধুনিক লড়াই শেখার সুযোগ। আধুনিক ড্রোন, আর্টিলারি সমন্বয় এবং ইলেকট্রনিক যুদ্ধের অভিজ্ঞতা তারা এই মিশনের মাধ্যমে অর্জন করছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের ভেতরে উত্তর কোরীয় সেনা পাঠানোর সিদ্ধান্ত পুতিন ও কিম জং উনের সরাসরি অনুমোদনেই হয়েছে। অর্থাৎ এই মোতায়েন শুধু সামরিক নয়, রাজনৈতিকভাবেও এক যৌথ ঘোষণা। এতে পরিষ্কার হয়েছে মস্কো, পিয়ংইয়ং এখন একই যুদ্ধ অক্ষের সদস্য। এই পরিস্থিতি আন্তর্জাতিক মহলে চরম উদ্বেগের সৃষ্টি করেছে। পশ্চিমা জোট আশঙ্কা করছে, উত্তর কোরীয় সেনারা ইউক্রেনে সরাসরি হামলায় অংশ নেওয়ায় যুদ্ধ আরো দীর্ঘস্থায়ী ও জটিল হতে পারে। এমনকি এর জেরে নতুন অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেনের পশ্চিমা মিত্ররা। ইতোমধ্যেই যুক্তরাজ্য ও ফ্রান্স ইউক্রেনকে স্টোর্ম শ্যাডো ও এসকালভিজি ক্রুজ মিসাইল সরবরাহের প্রক্রিয়া শুরু করেছে। এদিকে কিয়েভ দাবি করছে, রাশিয়া এখন কার্যত একটি বহুজাতিক সেনা জোট গঠন করেছে, যেখানে সিরিয়া, উত্তর কোরিয়া ও আফ্রিকার ভাড়াটে যোদ্ধারা রয়েছে। ইউক্রেন বলছে, এটি শুধুই রাশিয়ার যুদ্ধ নয়, বরং কর্তৃত্ববাদী রাষ্ট্রগুলোর সম্মিলিত আগ্রাসন। বিশ্লেষকদের মতে, উত্তর কোরীয় সেনাদের ইউক্রেন যুদ্ধে যুক্ত হওয়া বিশ্ব নিরাপত্তা কাঠামোর জন্য এক ভয়াবহ সংকেত। এতে শুধু সংঘাতই নয়, নতুন করে মেরুকরণের সংখ্যাও বাড়ছে। একপাশে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া, অন্য পাশে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ন্যাটো। এই দুই অক্ষের দ্বন্দ্বই ভবিষ্যতে নতুন বৈশ্বিক সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। যুদ্ধের উত্তেজনা বাড়ছে ইউক্রেন ঘিরে, আর এমন মুহূর্তেই বড় পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। ন্যাটোর পূর্ব সীমান্ত থেকে সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে রোমানিয়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মিহাইল কোগালনিচানু এয়ারবেসে মার্কিন ব্রিগেডের রোটেশন কার্যক্রম আর চালু থাকবে না। ওয়াশিংটনের সিদ্ধান্তকে কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত বলছে রোমানিয়া। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে প্রায় 1000 মার্কিন সেনা রোমানিয়ায় অবস্থান করবে, তবে যারা সম্প্রতি দেশে ফিরেছে তাদের জায়গায় নতুন কাউকে পাঠানো হবে না। বিশ্লেষকরা বলছেন, এতে ন্যাটোর পূর্ব ফ্রন্টের শক্তি ভারসাম্যে বড় প্রভাব পড়তে পারে। রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইউরোপে তাদের ঘূর্ণায়মান ব্রিগেড মোতায়েন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে, যা এতদিন কয়েকটি ন্যাটো দেশে কার্যক্রম পরিচালনা করছিল। এই ঘোষণা ছড়িয়ে পড়তেই ন্যাটো মিত্র দেশগুলোর মধ্যে দেখা দিয়েছে উদ্বেগের ছায়া। বিশ্লেষকদের মতে, রাশিয়া যখন ইউক্রেনে আগ্রাসন অব্যাহত রেখেছে এবং কৃষ্ণ সাগর জুড়ে যুদ্ধের মেঘ ঘন হচ্ছে, ঠিক তখনই মার্কিন উপস্থিতি হ্রাস ইউরোপের নিরাপত্তাকে নতুন অনিশ্চয়তায় ফেলছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানাচ্ছে, এটি কোনোভাবেই ইউরোপ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের অংশ নয়, কিংবা ন্যাটোর প্রতি প্রতিশ্রুতি কমিয়ে দেওয়ার ইঙ্গিত নয়। তবে ওয়াশিংটনের রিপাবলিকান নেতারা এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন। সেনেট ও হাউস আর্মড সার্ভিস কমিটির শীর্ষ সদস্যরা এক যৌথ বিবৃতিতে বলেছেন, রোমানিয়ায় মার্কিন রোটেশনাল ব্রিগেড তুলে নেওয়ার সিদ্ধান্তের তারা কড়া বিরোধিতা করছেন। একই সঙ্গে পেন্টাগনের কাছে এই সিদ্ধান্তের স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন তারা।
রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, মার্কিন ব্রিগেড শুধু রোমানিয়ায় নয় বরং বুলগেরিয়া, হাঙ্গেরি ও স্লোভাকিয়াতেও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছিল। তবে তিনি আশ্বস্ত করেছেন, রোমানিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখনও দৃঢ় রয়েছে। বর্তমানে দেশটিতে প্রায় ৩,৫০০ ন্যাটো সেনা অবস্থান করছে, যার মধ্যে যুক্তরাষ্ট্রের সেনারাও অন্তর্ভুক্ত। রোমানিয়ার প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিদেশি সেনাদের ওপর নির্ভর করে যুদ্ধ জেতা সম্ভব নয়। তিনি বলেন, নিজেদের সেনাবাহিনীতে বিনিয়োগ বাড়িয়ে দেশীয় প্রতিরক্ষা সক্ষমতাই হবে তাদের মূল শক্তি। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে রোমানিয়া, যা ড্রোন হামলা ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে দেশটি। ইউক্রেনের সঙ্গে প্রায় ৬৫০ কিলোমিটার সীমান্ত ভাগ করে রোমানিয়া। গত ২ বছরে রুশ ড্রোন একাধিকবার দেশটির আকাশসীমা লঙ্ঘন করেছে। কৃষ্ণ সাগরের ভাসমান মাইনও রোমানিয়ার বাণিজ্য ও জ্বালানি রুটে নতুন হুমকি তৈরি করেছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতি কমে যাওয়া দেশটির নিরাপত্তার জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ন্যাটো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই নতুন মোতায়েন সমন্বয়ের কোনো ব্যতিক্রম নয়। সংগঠনটি বলছে, পূর্ব ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সদস্য দেশগুলো এখন ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করছে। অন্যদিকে স্লোভাকিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্ট করেছে, এই সিদ্ধান্ত শুধুমাত্র রোমানিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। স্লোভাকিয়ার প্রতিরক্ষা এখনও স্পেন নেতৃত্বাধীন ন্যাটো ব্রিগেডের অধীনেই রয়েছে। ইতালির প্রতিরক্ষা মন্ত্রী বলছেন, ইউরোপের নিরাপত্তা আর আগের মতো যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করতে পারবে না। তার মতে, ওবামা প্রশাসনের সময় থেকেই আমেরিকা ইউরোপ থেকে মনোযোগ সরিয়ে চীনের সঙ্গে প্রতিযোগিতায় বেশি মনোযোগ দিচ্ছে। তাই ইউরোপকেই এখন নিজেদের প্রতিরক্ষার দায়িত্ব নিতে হবে। পূর্ব ইউরোপে মার্কিন সেনা কমানোর পরিকল্পনা ন্যাটোতে অস্বস্তি তৈরি করেছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প সেপ্টেম্বর মাসে বলেছেন, পোল্যান্ডে মার্কিন সেনা সংখ্যা বাড়ানো হতে পারে। পোল্যান্ড ও লিথুয়ানিয়া প্রতিরক্ষা কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাননি। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত কেবল সামরিক ব্যর্থতা নয়, এটি একটি শক্তিশালী কূটনৈতিক বার্তা। ইউরোপকে জানানো হচ্ছে, নিজেদের নিরাপত্তা নিজেদেরই সামলাতে হবে। একই সঙ্গে ওয়াশিংটনের দৃষ্টি এখন ইন্দো প্যাসিফিক অঞ্চলে, যেখানে চীনের সঙ্গে পরবর্তী ভূরাজনৈতিক সংঘাতের প্রস্তুতি চলছে। যুদ্ধ থেমে গেলেও উত্তাপ কমেনি মধ্যপ্রাচ্যে। ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের ভয়াবহ বোমা হামলার পর এবার মুখ খুললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২ মাসে বোমা তৈরি করত তেহরান বলে দাবি করেন তিনি। জাপানের উপকূলে মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস জর্জ ওয়াশিংটনের সৈন্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ইরান তখন পরমাণু অস্ত্র তৈরির একদম কাছাকাছি ছিল, কিন্তু যুক্তরাষ্ট্র সেই সামর্থ্য গুঁড়িয়ে দিয়েছে। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী একক অভিযানে যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমানগুলো ইরানের নাতানজ, ফর্দো ও ইস্পাহান ঘাঁটিতে ভয়াবহ বোমা বর্ষণ করে। এই হামলায় কার্যত ধ্বংস হয়ে যায় ইরানের পরমাণু কর্মসূচি। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, তার নেতৃত্বে ইতিহাসে প্রথমবার কোনো প্রেসিডেন্ট মাত্র ৮ মাসে ৮টি যুদ্ধ বন্ধ করেছেন, যার একটি ছিল ইসরায়েল ও ইরানের সংঘাত। তেহরান জানাচ্ছে, যুক্তরাষ্ট্রের এই হামলা চলমান কূটনৈতিক আলোচনার নামে বিশ্বাসঘাতকতা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, আলোচনার টেবিলে বসেই যুক্তরাষ্ট্র আগ্রাসনের পথ বেছে নিয়েছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতের কোনো আলোচনায় ইরান অতীতের অভিজ্ঞতা ভুলবে না, বরং সেই শিক্ষা নিয়েই পরবর্তী সিদ্ধান্ত নেবে। জুনের এই যুদ্ধের পর থেকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়ে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের চাপ আর কূটকৌশল আবারও ফিরে এসেছে। এখন শুধু পরমাণু নয়, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, তেল রপ্তানি ও আর্থিক নেটওয়ার্কও এর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু চুক্তি JCPOA বাতিলের পর নতুন কোনো চুক্তি কার্যকর না হওয়ায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ কার্যক্রম এখন নজরবিহীন। ওয়াশিংটন মনে করছে, তেহরানকে যদি আবারও সীমাহীন স্বাধীনতা দেওয়া হয়, তাহলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নতুন এক অন্ধকারে নিমজ্জিত হবে।
টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান শক্তিশালী হলে কখনো মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না। এখন সবাই শান্তিতে আগ্রহী, কারণ ইরানের শক্তি ধূলিসাৎ করেছে যুক্তরাষ্ট্র। তিনি এটিকে গাজা যুদ্ধবিরতি ও ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রচেষ্টার সাফল্যের অংশ বলেও দাবি করেন। তবে বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটনের জন্য এই পরিস্থিতি এখন দ্বিমুখী চ্যালেঞ্জ। একদিকে ইরানের বিরুদ্ধে সামরিক ও অর্থনৈতিক চাপ রাখছে, অন্যদিকে গাজা ও ইসরায়েলের অস্থির যুদ্ধবিরতি পরিস্থিতি সামলাতে হচ্ছে। মধ্যপ্রাচ্যে একসঙ্গে এতগুলো সংকট নিয়ন্ত্রণে রাখা যুক্তরাষ্ট্রের জন্য কঠিন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যের নীতি বিশ্লেষক ব্রায়ান ক্যাটুলিস বলেন, জুনের যুদ্ধ ইরানের সামরিক ও পারমাণবিক অবকাঠামোতে ব্যাপক ক্ষতি করেছে, কিন্তু স্থায়ী কূটনৈতিক সমাধানের কোনো পথ এখনও খুঁজে পাওয়া যায়নি। ট্রাম্পের ঘোষণায় আপাতত শান্তির বার্তা থাকলেও মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মহলে নতুন করে শঙ্কা ছড়িয়ে পড়েছে, কারণ ইরানের পরমাণু আকাঙ্ক্ষা ও যুক্তরাষ্ট্রের আগ্রাসী মনোভাব, এই দুই বিপরীত শক্তির সংঘর্ষ থেমে থাকলেও তার আগুন এখনও নিভে যায়নি। গাজাকে ঘিরে আবারও শুরু হয়েছে নতুন ষড়যন্ত্র। এবার নিয়ন্ত্রণ নিতে চাইছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরব। এতে মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে উত্তেজনা। বিশ্লেষকরা বলছেন, গাজার জনগণ এখন বড় শক্তিগুলোর খেলার পুতুলে পরিণত হয়েছে। গাজার ভবিষ্যৎ নিয়েই গোপনে যুক্তরাষ্ট্রের সঙ্গে আঘাত করছে মধ্যপ্রাচ্যের পরাশক্তি সৌদি আরব। এমন গুঞ্জনে সয়লাভ নেট দুনিয়া। এই অঞ্চলে নিজেদের প্রভাব প্রতিষ্ঠা করতে চাইছে তারা। সৌদি আরবকে গাজার নিয়ন্ত্রণ কাঁধে তুলে নেবে, এমন প্রশ্নের উত্তর খুঁজতে আরব বিশ্বের চোখ এখন গাজার দিকে। গোপন নথি থেকে জানা গেছে, সৌদি আরব গাজার শাসনভার নেওয়ার জন্য পরিকল্পনা করছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, তারা জেরুজালেমকে রাজধানী হিসেবে ধরে সেখানে নিজের সরকার প্রতিষ্ঠা করতে চায়। সৌদি আরব চায় গাজার মাহমুদ আব্বাসের নেতৃত্বে প্যালেস্টাইন অথরিটি বা পিএ সরকার প্রতিষ্ঠা করা। এজন্য তারা পিএকে অর্থনৈতিক, লজিস্টিক ও প্রযুক্তিগত সহায়তা দিতে প্রস্তুত। পাশাপাশি রিয়াদ হামাসকে যে কোনো মূল্যে নিরস্ত্র করতে এবং রাজনৈতিকভাবে প্রভাবশূন্য করতে চায়। সৌদি আরব হামাসকে অস্থিরতা সৃষ্টিকারী শক্তি হিসেবে দেখছে। গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী গঠন করতে চাইছে সৌদি আরব। বাহিনীতে থাকবে মুসলিম দেশগুলোর সেনা এবং এর নেতৃত্ব দেবে সৌদি সেনারা। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে বৃহৎ ধরনের আঞ্চলিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। হামাসকে দূরে রেখে সমঝোতা গাজাবাসীর মধ্যে বিভাজন তৈরি করবে এবং উত্তেজনার আগুন আবারও জ্বালিয়ে দেবে। বিশেষজ্ঞরা মনে করছেন, হামাস সহজে নিরস্ত্রীকরণ হবে না। গাজায় তারা প্যালেস্টাইনের সরকারের শাসনও মানবে না। 2007 সালে যারা সেখানে উপস্থিত নয়, সেই দেশগুলিকে হামাস বিশ্বাসঘাতক হিসেবে দেখবে। সৌদি আরবের পরিকল্পনাকে হামাস তাদের অস্তিত্বের উপর সরাসরি হুমকি হিসেবে বিবেচনা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে পুরো আরব বিশ্বে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়বে।